হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হৈমন্তিকা দাস এবং বর্তমানে WBCS এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। আজকে 7 জুন 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখে নেব হিন্দু নিউজ পেপারের ইম্পর্টেন্ট কি কি নিউজ আছে, এডিটোরিয়ালস আছে এবং কি কি জায়গা থেকে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের ডিসকাশন। প্রথমত ফ্রন্ট পেজটা যদি আমরা দেখে নিই, this is the two important news published in the front page. First নিউজটা কি দেখো, আরবিআই কিন্তু কাট ডাউন করেছে রেপো রেট কে 50 বেসিস পয়েন্টসে। রেপো রেট এমন একটা রেট, সেটা ডিসকাশন আজকে ক্লাসে আমাদের এডিটোরিয়াল সেকশনসেও এটা ডিসকাশন হয়েছে। সো উই উইল ডিটেলস মানে আমরা এর অ্যানালিসিস করব ইন দ্য এডিটোরিয়াল সেকশন, ঠিক আছে? কিন্তু যেটা আমাদের ইম্পর্টেন্ট, কত পার্সেন্টেজের রেপো রেট এসে দাঁড়িয়েছে 5.5, কোন মাসে? জুন 2025। এবং কনস্ট্যান্টলি আমরা যদি দেখি জানুয়ারি মাস থেকে কিন্তু এটা কিন্তু এর একটা শার্প ডিক্লাইন এসছে ইন দ্য রেপো রেট। রেপো রেট কমালে কি কি ইম্প্যাক্ট আসতে পারে ইন দ্য ডোমেস্টিক ইকোনমি, ইন দ্য মার্কেট, সেই জায়গাটা আমাদের এডিটোরিয়ালে আজকে ডিসকাশন থাকতে আমরা সেখানে ইন ডিটেলস আলোচনা করব। গতকাল আরো একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনাগুরেট করেছেন কিছু রেল প্রজেক্ট জম্মু কাশ্মীর এবং সেই জায়গায় ডিউরিং দ্য টাইম অফ দ্য ইনাগুরেশন বা সেই সেলিব্রেশনের সময় কিন্তু প্রাইম মিনিস্টার অপারেশন সিন্দুরের কথা মেনশন করেছেন এবং পেহেলগাম অ্যাটাকের জন্য কন্ডেম করেছেন দ্য কান্ট্রি অফ পাকিস্তানকে। এছাড়া এই যে এডিটোরিয়ালটা, এটা থেকে কি কি হাইলাইটস আছে সেটা আমরা আজকের ক্লাসের অনওয়ার্ড যেখানে ডিটেলস অ্যানালিসিস আছে সেখানে দেখে নেব। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের জায়গায়, সেখানে হচ্ছে ফ্রন্ট পেজ থেকে আর কোনো নিউজ আর্টিকেলস পড়ার আমাদের দরকার নেই। উইল মুভ টু দ্য নেক্সট নিউজ, যেগুলো আমরা কিন্তু দেখে নেব। দিস ইজ ওয়ান নিউজ যেখানে হচ্ছে দেখো, এই 800 বছরের পুরনো একটা শিবা টেম্পলকে কিন্তু ইনাগরেট বা আনার্টেন করা হয়েছে। কোথায়? মাদুরাইতে। মাদুরাই কোথায়? তামিলনাড়ুতে। তাহলে তামিলনাড়ু এমনি আমরা জানি এমন একটা জায়গা বা এমন একটা স্টেট ইন আওয়ার কান্ট্রি হুইচ ইজ ভেরি মাচ এনরিচড উইথ দ্য হিস্টোরিক্যাল পাস্ট, এনশিয়েন্ট ইন্ডিয়ার প্রচুর সেখানে ইম্পর্টেন্ট মীনাক্ষী টেম্পল হতে পারে, রামেশ্বরম টেম্পল হতে পারে, এগুলো আছে। লাস্টলি 800 বছরের পুরনো একটা শিবা টেম্পলকে, যেটা কিন্তু মনে হচ্ছে কোন পিরিয়ড থেকে বিলং করে, দ্য নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পান্ডিয়া পিরিয়ড থেকে এটা কিন্তু বিলং করে। এনশিয়েন্ট হিস্ট্রি পান্ডিয়া পিরিয়ড থেকে কিন্তু এই মন্দিরটা বিলং করে বলে জানা যাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী নিউজ আর্টিকেলসে। দেখো, প্রথমত এখানে একটা নিউজ পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে কেরালা হাইডেল প্রজেক্ট ফেসেস ডিলে অ্যাজ ওয়েস্ট ডাম্পড ইন দ্য মুন্নার ব্লক ওয়াটার ফ্লো। আমাদের এখান থেকে জাস্ট ওয়ান লাইনের একটা জিনিস পড়ে রাখতে হবে, সেটা হচ্ছে কোন ইরিগেশন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, সেটা যেন কোন স্টেটে আছে ওয়ান লাইনার ফরম্যাটে আমরা পড়বো। কোথায় কথা হচ্ছে? 60 মেগাওয়াট পল্লী বাসাল এক্সটেনশন হাইডেল পাওয়ার প্রজেক্ট নিয়ে। আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাবো দিস ইজ দ্য নিউজ। এইটুখানি হাইলাইট করা থাকলেও যে টেকনিক্যাল ইস্যু বা জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জের জন্য কনস্ট্রাকশন ডিলে হয়েছে ইন দ্য প্রসেস অফ 60 মেগাওয়াট পল্লী বাসাল এক্সটেনশন হাইডেল পাওয়ার প্রজেক্ট। কোথায় আছে? কেরালাতে। নেক্সট আমরা পরের নিউজ আর্টিকেলস এর দিকে চলে যাব। দিস ইজ দ্য এডিটোরিয়াল। আমরা সেটাকে ডিসকাশন করার আগে বেশ কিছু ভালো এডিটোরিয়াল আছে। আমরা কিন্তু ফ্রন্ট পেজে যে এডিটোরিয়ালটা নিয়ে পাবলিশ হয়েছিল নিউজ, সেটা হচ্ছে আরবিআই কাট ডাউন করেছে রেপো রেটকে 50 বেসিস পয়েন্টসে এবং সেটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক অ্যাক্টিভিটিকে ফার্দার এনহ্যান্স করার দিকে নিয়ে যাবে অ্যাজ পার দ্য স্ট্যান্স অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনাগরেট করেছে জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রজেক্টকে, পার্টিকুলারলি চেনাব নদীর ওপর আর্চ রিভার তৈরি হয়েছে, সেটা আমরা দেখব, সেই রিলেটেড এখানে আর্টিকেল। নেক্সট আমরা এই পেজ থেকে যে আর্টিকেলটা পড়বো সেটা হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক যে কোম্পানি, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে লাইসেন্স পেয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য। তাহলে পারপাস কি? ইন্ডিয়াতে কিন্তু দেখো স্টারলিং কোম্পানি, যেটা ইলন মাস্ক ওন, সেই কোম্পানি কিন্তু রিসিভ করেছে লাইসেন্স for providing the satellite internet service in India, যেটা কিন্তু একটা কি মাইলস্টোন। যদি আমরা কানেক্টিভিটি ধরতে পারি, কমার্শিয়াল অপারেশন ধরতে পারি এবং ইন্টারনেট পরিষেবা দিতে পারি, সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ার থার্ড কোম্পানি হিসেবে স্টারলিং সামনে এসছে, যাকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভাল দেয়া হয়েছে। নেক্সট
এই নিউজটার দিকে আমরা চলে আসবো। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট নিউজ, যেটা হচ্ছে শাহ লঞ্চেস BBA ইনিশিয়েটিভ টু গিভ গভর্নেন্স ফ্রি ফ্রম ফরেন ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স। হোয়াট ইজ দ্য নিউজ? অমিত শাহ কারেন্টলি হোল্ড করেন কোন পোর্টফোলিও? আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে জানানো গেছে যে BBA এর ফুল ফর্ম কি, এটা আমাদের পড়তে হবে। দ্য BBA এর ফুল ফর্ম হচ্ছে ভারতীয় ভাষা অনুভাগ। এটা কিন্তু কি করবে? ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেকশন। এরা কিন্তু অর্গানাইজড একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করবে, যার মাধ্যমে অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পাবে অ্যাডমিনিস্ট্রেশনে। দ্যাট মিনস ফরেন ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেট আপ সেটাকে বার করার এই প্রচেষ্টা, যেটা হচ্ছে BBA ভারতীয় ভাষা অনুভাগ। এখানে কিন্তু মেনলি ট্রান্সলেশন করা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ গুলোকে, সো দ্যাট লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু স্ট্রেনদেন হয় ইন আওয়ার কান্ট্রি, এবং আমাদের যে ইটার্নাল গ্লোরিয়াস পজিশন আছে সেটা কিন্তু আরো ফার্দার এনহ্যান্স হতে পারে। সো এই জায়গায় দাঁড়িয়ে দেখো দিস ইজ দ্য নিউজ, যেখানে কিন্তু বলা হয়েছে ইউনিয়ন গভর্নমেন্টের তরফ থেকে বাজেটে প্রায় 56 কারোর ইনভেস্ট করা হয়েছে ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য BBA, দ্যাট মিনস ভারতীয় ভাষা অনুভাগ সেকশন ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যার মাধ্যমে কিন্তু ফেসিলিটেটেড হবে translation of various language into Hindi and vice versa. Hopefully it is now clear to all of you. Moving to the next article, very important article is related to the G7. G7 প্রথমত আগে বলার আগে G7 এর মেম্বার কটা কান্ট্রি আছে সেটা আমাদের জানতে হবে। আমরা যদি দেখি কানাডা is the first member, USA, next ইউনাইটেড কিংডম, এছাড়া কে কে মেম্বার আছে? এছাড়া আছে ইটালি, ফ্রান্স, জার্মানি অ্যান্ড জাপান। তাহলে এইটা হচ্ছে 7টা মেম্বার। আর একবার বলছি, USA, কানাডা, UK, ইটালি, জার্মানি, ফ্রান্স অ্যান্ড জাপান। তাহলে এই 7টা কান্ট্রির যে কম্বিনেশন, দ্যাট ফর্মস দ্য G7। আগে 2014 আগে কিন্তু রাশিয়া ওয়াজ দ্য মেম্বার অফ দ্য পার্টিকুলার ফোরাম, এবং কম্বাইনলি সেটা কিন্তু ছিল G8। কিন্তু আপাতত রাশিয়া ইজ নট দ্য পার্ট অফ দ্য অ্যাসোসিয়েশন, দ্যাটস ওয়াই এটা কিন্তু এখন G7 হিসেবে রেকগনাইজড হয়। প্রথমত এবছরের যে G7 সামিট সেটা কিন্তু কানাডাতে হোস্ট হবে, এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে অফিসিয়ালি ইনভাইট করা হয়েছে টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং অ্যান্ড টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন দ্য G7 ফোরাম। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে G7 সামিট যেটা কানাডাতে হবে সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার উপস্থিত থাকবেন, এবং এটা আমাদের ধরে নেওয়া হচ্ছে যে এই ইনভাইটেশন যেটা কানাডার তরফ থেকে গেস্ট ইনভাইট হিসেবে ইন্ডিয়াকে করা হয়েছে, সেটাই কিন্তু কি কিছু জায়গা ইম্পর্টেন্ট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, লাইক সাইবার সিকিউরিটি, ল এনফোর্সমেন্ট, এবং পার্টিকুলারলি আমরা যদি দেখি ফ্রান্স, US, UK, ইটালি, জার্মানি, জাপান, এই ধরনের যে কান্ট্রি, তারা কিন্তু অপারেশন সিন্দুর হওয়ার পর তাদের সেই রিপ্রেজেন্টেশন বা গ্লোবাল যারা লিডার তাদের সাথে ইন্ডিয়ান তরফ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মিট করবেন, এবং এটা কিন্তু একটা হিউজ সিগনিফিকেন্স সামনে আসবে। সো দিস ইজ দ্য নিউজ। এর থেকে বেশি আমরা পড়বো না। যখন G7 সামিট হওয়া শুরু করবে তখন কিন্তু আমরা এর ফার্দার ডিটেলসটা দেখে নেব। কামিং টু দ্য নেক্সট পোর্শন, সেটা হচ্ছে এই আমরা যদি চিত্রটা দেখি, দিস ইজ দ্য ব্রিজ যেটা চেনাব নদীর ওপর তৈরি করা হয়েছে। কোথায় তৈরি করা হয়েছে? জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টে। ঠিক এই শেপটা দেখো, ওপর দিয়ে আমাদের কি যাবে? রেল লাইন, এবং সেই রেল ব্রিজটাকে কানেক্ট করার জন্য আর্ক শেপড যে ব্রিজটা তৈরি করা হয়েছে সেটাই কিন্তু চেনাব রিভারের ওপর তৈরি, এবং সেটা চেনাব ব্রিজ নামে তৈরি, এবং সেখানে কিন্তু 8টা ভার্টিক্যাল সাপোর্ট দিয়ে এই ব্রিজটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে। এই কনস্ট্রাকশনের সাথে সাথে এটা কনস্ট্রাকশনের পেছনে IISCর প্রফেসর মাধবী লতা ইজ ভেরি মাচ অ্যাসোসিয়েটেড ফর ড্রাফটিং দ্য ইনিশিয়াল ডিজাইন, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা যে জায়গা সেটা হচ্ছে চেনাব ব্রিজের ওপর বা চেনাব নদীর ওপর তৈরি করা এই চেনাব ব্রিজ, সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, সেটা কিন্তু হাইয়েস্ট আর্চ রেলওয়ে ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর একটা জায়গা, এটা হচ্ছে ডিউ টু দ্য হাইট অ্যান্ড টেরেন দ্য প্যারাবোলিক আর্চ। আমরা দেখেছি এর সাইড এর যে জিওমেট্রিক্যাল শেপ সেটা হচ্ছে প্যারাবোলিক, সেটা কিন্তু স্ট্রংগেস্ট লোড বিয়ারিং স্ট্রাকচার, কারণ এর ওপর দিয়ে কিন্তু রেলওয়ে সার্ভিস অ্যাক্টিভেট হবে, এবং সেই রেলওয়ে সার্ভিস কিন্তু এত হাই
উচ্চতায় থাকার জন্য এখানে কিন্তু উইন্ডের ফ্লো হবে, এছাড়া আরো ক্লাইমেটিক অ্যাক্টিভিটি এখানে থাকবে, তো সেটা এতটাই স্ট্রেংথেন করে কিন্তু এই ব্রিজটাকে বাড়ানো হয়েছে এবং দ্যাট উইল এনহ্যান্স দ্য কানেক্টিভিটি ইন দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রিজিয়ন, সেটাই কিন্তু এই আর্টিকেলে দেওয়া হয়েছে। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে দিস ইজ দ্য নিউজ, সেটা হচ্ছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে বলা হয়েছে যে টু ইউজ দ্য ফান্ড অ্যালোটেড ফর দ্য পুয়ার প্রিজনার্স। কি বলা হচ্ছে দেখো, এখানে কি বলা হয়েছে যে ইউনিয়ন গভর্নমেন্টের তরফ থেকে পার্টিকুলারলি যে প্রত্যেকটা স্টেটে বা ইউনিয়ন টেরিটরিতে প্রিজন এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু কনস্টিটিউশনে কোন লিস্টে আছে, স্টেট লিস্টে, বোঝা গেল। তাহলে স্টেট লিস্টে থাকার জন্য প্রিজন বা জেলের মেনটেনেন্স করার যে দায়বদ্ধতা সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের ওপর বর্তায়, কিন্তু পার্টিকুলারলি একটা ফান্ড অ্যালোকেট করা হয় ফ্রম দ্য সাইড অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ফর মেনটেনেন্স অফ দ্য অ্যান্ড ফর মেনটেনেন্স দ্য এন্টায়ার prison activity including for the maintenance of the lifestyle of the prisoners। সেই জায়গায় দেখা যাচ্ছে যে সমস্ত প্রিজনাররা প্রপারলি বেলে রিলিজ হতে পারেন না, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন আছে, তারা কিন্তু জেল থেকে মুক্তি পেতে পারছেন না এবং দিনের পর দিন দীর্ঘমেয়াদী একটা জেল যাত্রায় মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু প্রপারলি টেক কেয়ার করা এবং তাদেরকে রিলিফ প্রোভাইড করার জন্য ইউনিয়ন গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বারবার জানানো হয়েছে। নেক্সট, এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট ওয়ান লাইনার আর্টিকেল হিসাবে, দ্য আর্টিকেল ইজ রিলেটেড উইথ দ্য অনগোয়িং লঞ্চ অফ এ পার্টিকুলার ওয়ারফেয়ার শিপ। The name of the particular ship is Arnala, constructed by Garden Reach Shipyard, যেটা কিন্তু আমাদের কলকাতাতে অবস্থিত এবং নেভি, ইন্ডিয়ান নেভির তরফ থেকে এটাকে কমিশন করানো হবে অন দ্য মান্থ অফ জুন এবং জুন 18-এ। এরপরে যে জায়গাটা বলা হয়েছে, এটার যে পার্টিকুলার ফিচার সেটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অর্থাৎ এটা কিন্তু সাবমেরিনকে টার্গেট করতে পারে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট আর্নালা, যেটা বিশাখাপত্তনম ডকইয়ার্ড থেকে ইনাগোরেটেড হবে এবং এটা কিন্তু একটা টেস্টামেন্ট টু আওয়ার সাকসেস, কান্ট্রির সাকসেস ইন দ্য আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ ইন দ্য ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। কারণ এই ওয়ারশিপটা কিন্তু 80% ইন্ডিজিনিয়াস কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, প্রায় 80% এই যে জাহাজটা তৈরি করতে তার মেটেরিয়াল সেটা কিন্তু কোনো ইম্পোর্ট করা হয়নি অন্য কোনো কান্ট্রি থেকে, বরং আমাদের ইন্ডিজিনিয়াস ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের স্বজাত যে মেশিনারি বা তার মেটেরিয়াল সেটা দিয়ে এই অর্নালা শিপটাকে তৈরি করা হয়েছে এবং এই অর্নালা শিপ ইজ ইকুইপড টু কন্ডাক্ট সাবসারফেস সার্ভেইলেন্স, অর্থাৎ সমুদ্র থেকে কিছুটা পার্শিয়ালি ডুবেও সে কিন্তু সার্ভেইলেন্স কন্ডাক্ট করতে পারে, সার্চ করতে পারে, রেস্কিউ মিশন এটাকে ইউজ করা যেতে পারে এবং লো ইন্টেন্সিটি মেরিটাইম অপারেশনেও কিন্তু একে ইনভলভ বা ডিপ্লয় করা যেতে পারে। সো দিস ইজ দ্য নিউজ। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে আসবো আমাদের আজকের, আমরা সমস্ত এডিটোরিয়াল গুলোকে এবার দেখবো। আমরা ওয়ান লাইনার যেগুলো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট ছিল সেটা আমরা কভার করেছি। না, লুক অ্যাট দিস পিকচার। এই পিকচারটা দেখে তোমাদের কি মনে হতে পারে আমরা কোন দিকে এগোচ্ছি, আমাদের এনভায়রনমেন্ট কোন দিকে এগোচ্ছে? দেখো, the line is that granules of thermoplastic seen on the coastline of the Kerala কোস্টে রিসেন্টলি একটা সামুদ্রিক জাহাজ কিন্তু তার মধ্যে হিউজ কন্টেনার ছিল, সেটা কিন্তু বিকজ অফ দ্য টিল্টেড ফরম্যাট, আমি বলে দিচ্ছি ঘটনাটা কি হয়েছে, সেই জায়গা থেকে ওই সমুদ্রের যে সামুদ্রিক যে ভেসেল বা জাহাজ সেটা কিন্তু টিল্টেড হয়ে যায় সমুদ্রে এবং টিল্টেড হয়ে যাওয়ার পর তার মধ্যে থাকা বিভিন্ন যে কন্টেনার এবং কন্টেনারের মধ্যে প্রচুর পরিমাণে হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ছিল সেগুলো সমুদ্রে পড়ে যায় এবং সেগুলো কিন্তু দীর্ঘ রাস্তা সফর করে সমুদ্রের ওপর দিয়ে, সি সারফেসের ওপর দিয়ে এবং ফাইনালি দেখা যায় প্রচুর থার্মোপ্লাস্টিক ছিল যেগুলো কিন্তু এইভাবে সমুদ্রিক যে কোস্ট বা কোস্টাল ইন্ডিয়াকে কিন্তু হ্যাম্পার করছে। এরপর দেখো, আমরা শিপটাকে একবার দেখে নেবো। দিস ইজ দ্য শিপ, সামুদ্রিক একটি ফরেনার ভেসেল, সেটা কিন্তু ইন্ডিয়ান কোস্টের কাছে পাস হওয়ার সময় ভিজিংজামের কাছে একটা আমরা ইম্পর্টেন্ট নিউজ দেখেছিলাম কিছুদিন আগে, যে কেরালাতে একটা পোর্ট ইনাগোরেট হয়েছিল, সেই পোর্টটির নাম কি?
ভিজিঙ্গাম পোর্ট, সেই পোর্ট থেকেও কিন্তু এটা তার যাত্রা শুরু করেছিল এবং স্লাইটলি তার মধ্যে কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস আসে এবং টেকনিক্যাল গ্লিচেসের পর কিছু জায়গার পর দেখা যায় এই যে ভেসেলটা, এন্টায়ার ভেসেলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্টেড হতে শুরু করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ইন্ডিয়ান নেভির সাথে রেস্কিউ করার জন্য সিগন্যাল পাঠায়, কিন্তু ইন্ডিয়ান নেভি যতক্ষণ আসে তার মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্টে এই যে কন্টেনার সেগুলো কিন্তু সমুদ্রে পড়ে যায় এবং সমুদ্রের মধ্যে অয়েল স্পিল হয়। এছাড়া প্রচুর পরিমাণে যে সমস্ত পলিউটেন্ট এর মধ্যে ছিল বা কেমিক্যাল ছিল সেগুলো কিন্তু সমুদ্রের কন্ট্যাক্টে আসে এবং সেখান থেকে হিউজ রিস্ক জেনারেটেড হচ্ছে যে সামুদ্রিক যে মেরিন ইকোসিস্টেম। এছাড়া কেরালা কোস্টের খুব কাছে আছে কিন্তু লাক্ষাদ্বীপ, সেই জায়গায় কিন্তু দেখো কেরালার আলেপ্পুজার কাছে এই ঘটনাটা ঘটে, তার মানে এর থেকে কিছু দূরে আমরা পাবো লাক্ষাদ্বীপ, অন্যদিকে আছে আন্দামান নিকোবর, সেই জায়গায় যেগুলো কোরাল ইকোসিস্টেম সেগুলোকেও কিন্তু হিউজলি ডিস্ট্রয় করতে পারে। আরো একটা প্রবলেম হচ্ছে কেরালার বিভিন্ন হিউজ কমিউনিটি কিন্তু ফিশিং কমিউনিটি। তাহলে এই ধরনের যে কোস্টাল এরিয়া, এখানে যখন কোস্টাল পলিউশন শুরু হয়ে যায়, এই শিপটা যখন স্পিল হয়, অয়েল স্পিল হয় এবং শিপটা আস্তে আস্তে সমুদ্রে সাবমার্জ করে যায়, তখন এইখানে যে কমিউনিটিরা থাকে তাদেরকে কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিট করা হয় ফিশিং করার জন্য। তো এরপরে এই এডিটোরিয়ালটাই জাস্ট আমরা একটা ব্রিফ দেখে নেব যে হোয়াট হ্যাপেন্ড। 2004 সালে আমরা যখন ইন্ডিয়ান ওশিয়ানে সুনামি দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে আমরা ফেরোসিয়াস ইন্টেন্সিটিতে সুনামি যখন ইন্ডিয়ান কোস্টগুলোকে অ্যাটাক করেছিল, আপরুপ্ট করেছিল, ট্রিকে ম্যাসিভ বিল্ডিং ভেঙে দিয়েছিল এবং থাউজেন্ডস অফ পিপলসের লাইফকে কিন্তু কেড়ে নিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একজন 80 ইয়ার্সের ফিশারম্যান কিন্তু এটার প্রত্যক্ষদর্শী ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে কেরালাতে গত মে 25-এ MSC এলসা বলে এই যে জাহাজটি, সেটা কিন্তু আস্তে আস্তে 644 কন্টেনার ক্যারি করছিল, সেটা কিন্তু সমুদ্রে ডুবে যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 367 টনস অফ হেভি ফুয়েলস এবং 64 টনস অফ ডিজেল কিন্তু সমুদ্রের জলে মিশে যাচ্ছে, মানে অয়েল স্পিল হয়েছে। এছাড়া কি বলা হয়েছে, এই যে লার্জ শিপটা কেরালা কোস্টে যে এই ইনসিডেন্টটা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সেটা লিটার করেছে, কি লিটার করা মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেওয়া প্লাস্টিক, কটন, আদার ওয়েস্ট মেটেরিয়াল, এবং সেটা কিন্তু কন্টেনার এই শিপের মধ্যে যেগুলো ছিল সেগুলো যখন সমুদ্রে পড়ে যায় তখন এই ইনসিডেন্টটা ঘটে। এর ফলে কি হয়, ডেজ আফটার দ্য শিপ স্যাঙ্ক, অর্থাৎ সমুদ্রে ডুবে যাওয়ার পর গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয় ফিশিং। কত কিলোমিটারের মধ্যে? 20 নটিক্যাল মাইলস, অর্থাৎ 37 কিলোমিটার এরিয়া রেডিয়াস জুড়ে যে ক্ষতিগ্রস্ততা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফিশিং কমিউনিটিতে কমপ্লিটলি ফিশিং করা থেকে ব্যান করে দেওয়া হয় এবং সেই জায়গায় তাদেরকে কিন্তু কম্পেনসেটরি অ্যালাউন্স হিসেবে কি দেওয়া হয়, মাত্র 6 কেজি ফ্রি রাইস এবং 1000 টাকা করে প্রতি মান্থে দেওয়া হবে, যতক্ষণ মানে এই ঘটনা আলেপ্পুজা, এর্নাকুলাম বা তিরুবনন্তপুরম এই সমস্ত ডিস্ট্রিক্টে এটা অ্যানাউন্স করে দেওয়া হয়। বাট যেটা বলা হয়েছে যে ফিশিং কমিউনিটিরা কিন্তু এতে মোটেও হ্যাপি নয়। এরপরে দেখো এখানে এই ঘটনাটা দেওয়া হয়েছে, এই শিপে প্রায় 24 ক্রিউ ছিল, যেখানে রাশিয়ান ক্যাপ্টেন ছিল, ফিলিপিয়ান্স ছিল, ইউক্রেনের যে অফিসার্স তারাও কিন্তু এই জাহাজটার মধ্যে ছিল এবং দেখা গেছে যে এখানে কিন্তু এই সামুদ্রিক জাহাজটার মধ্যে একটা টিল্ট আসে এবং তার ফলে কিন্তু সমুদ্রের মধ্যে এটা আস্তে আস্তে সাবমার্জ করে যায় বা সিঙ্ক করে যায়। এরপরে যেটা বলা হয়েছে, নেক্সট আমরা কোশ্চেনটা দেখে নেব যে এই যে কন্টেনার গুলো পড়ে গেছে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এই কন্টেনারে কিন্তু ছিল হিউজ পরিমাণে হ্যাজার্ডাস মেটেরিয়াল, যার মধ্যে ক্যালসিয়াম কার্বাইড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এছাড়া অয়েল ছিল এবং আদার আইটেম ছিল, সেগুলো কিন্তু সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে বলে মনে করা হচ্ছে মেরিন এবং কোস্টাল ইকোসিস্টেমকে, এফেক্ট করবে বায়োডাইভার্সিটি এবং ওয়াটার কোয়ালিটি ইন দ্য এরিয়া। এছাড়া যেহেতু ওয়েভ, উইন্ড এবং কারেন্ট অ্যাকশনস অফ দ্য ওয়াটার্স আর প্রেজেন্ট, এই পলিউটেন্টস গুলো শুধুমাত্র লোকালাইজ থাকবে না ইন দ্য কোস্টাল পার্ট অফ আওয়ার কান্ট্রি, মানে কেরালার মধ্যেই শুধু লোকালাইজ থাকবে না, এটা কিন্তু লাক্ষাদ্বীপ পর্যন্ত এগিয়ে যেতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লাক্ষাদ্বীপে যেহেতু এটা কোরাল আইল্যান্ড, সেখানে কোরাল বায়োডাইভার্সিটিকে কিন্তু হিউজলি ইম্প্যাক্ট করবে। এছাড়া ফিশিং যে সমস্ত কমিউনিটি তারাও কিন্তু মনে করছে যেহেতু এই কন্টেনারের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড ছিল এবং সেটা কিন্তু হাইলি ফ্লেমেবল, অর্থাৎ সেটা কিন্তু হাইলি মানে সাসেস্টেবল টু বি বার্ন, মানে ওটাই কিন্তু সহজে আগুন লেগে যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে ফিশিং কমিউনিটিরা কিন্তু মনে করছে যে এখানে কিন্তু হিউজ ইমিডিয়েট থ্রেট ইন দ্য মেরিন ইকোসিস্টেম আসতে চলেছে। নেক্সট আরো একটা ওয়ারির কি ব্যাপার, সেটা হচ্ছে এই এন্টায়ার যে জায়গায়
ফিশিং কমিউনিটিদের কিন্তু তারা মনে করছেন যে সাধারণ মানুষ মনে করছে এখানে যে মাছ বিক্রি হবে সেই মাছগুলো কিন্তু এবার পলিউটেড হয়ে যাবে বা মাছগুলো খাওয়া আর হেলদি না। সেই জায়গায় দাঁড়িয়ে ফিশিং কমিউনিটিরা কিন্তু মাছ বিক্রি করতে পারছেন না এবং ফিশিং কমিউনিটিদের কিন্তু ফিশার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনদের কিন্তু ফেস্টিভ্যাল করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, যে রিঅ্যাসিওর করতে হচ্ছে মানুষদের যে না, আমরা যে মাছ বিক্রি করছি সেটা সেফ টু ইট এবং ফ্রেশ মাছ কিন্তু আমরা বিক্রি করছি। তো এই ধরনের মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোলজি কাজ করছে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এরপরে যদি আরো ডিটেলসে পড়তে চাও সেটা তোমরা পড়তে পারো পেপারটা ডাউনলোড করে। নেক্সট আমরা পরের এডিটোরিয়ালটায় চলে আসবো। দেখো, এই এডিটোরিয়ালটা থেকে আমরা খুব ডিটেলসে পড়বো না, বিকজ এটা থেকে যেটা লেখা আছে আমাদের খুব ডিটেলসে জানার দরকার নেই। জাস্ট আমরা বলবো আজকে জুন 7, আজকে কি সেলিব্রেট হচ্ছে। আজকে অল অ্যাক্রস দ্য গ্লোব উই আর সেলিব্রেটিং ওয়ার্ল্ড ফুড সেফটি ডে উইথ দ্য থিম ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন। সো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রথম যে লাইনটা অথর মেনশন করেছেন, দ্যাট ইজ দ্য পোর্শন দ্যাট এটা আমাদের কাছে একটা অপরচুনিটি মোমেন্ট, যেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার জার্নি কিন্তু ইভলভ হচ্ছে একটা ন্যারো ফোকাস এরিয়া থেকে, যেখানে কি ফোকাস থাকে শুধুমাত্র আমরা প্রিভেন্ট করব ফুড অ্যাডাল্টারেশন। সেই জায়গা থেকে শুধুমাত্র ফুড সেফটি মানে এরকম নয় যে ফুডকে আমরা বিশুদ্ধ রাখবো বা ফুড অ্যাডাল্টারেশন আমরা রোধ করবো, বাট আমাদের কিন্তু ফোকাস করতে হবে কম্প্রিহেন্সিভ সায়েন্স বেসড অ্যাপ্রোচ টু দ্য ফুড সেফটি। নেক্সট বলা হয়েছে যেটা ইন্ডিয়ার জার্নি, যেটা ফুড সেফটিতে সেটা শুরু হয়েছিল কখন, উইথ দ্য enactment of a particular act, কি অ্যাক্ট, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট 1954। কিন্তু সেটা শুধুমাত্র ফুড সেফটি মানেই মনে করতো যে সিম্পল এবং একটা বাইনারি ইস্যু, কি ইস্যু, ফুডটা অ্যাডাল্টারেটেড কি না। কিন্তু লেখক বলছেন ফুড সেফটি কিন্তু আরো অনেকগুলো ডাইমেনশন নিয়ে ফুড সেফটি ইনক্লুডেড হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের বর্তমানে 2006 সালে কিন্তু ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট পাস হয় এবং FSSAI, very important organization regarding ensuring the food safety in our country. The full form of the FSSAI is Food Safety and Standard Authority of India. এরা কিন্তু এদের যে প্রেসক্রিপশন বা এরা কোন জায়গাটায় কাজ করে, এরা রিস্ক বেসড অ্যাপ্রোচ, যাতে কিন্তু ফুড সেফটিটা পার্টিকুলারলি এনশিওর হয় ইন আওয়ার কান্ট্রি এবং তারা কিন্তু লিমিট সেট করে যে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট কি হবে, পেস্টিসাইড কতটা ইউজ করা যাবে, ডিফাইন করে কি সেফ লিমিট কতটা হবে বা সেফ লেভেল কি হবে ফুড অ্যাডিটিভ ইউজ করার জন্য, বা স্ট্যান্ডার্ডাইজ যে অ্যাডপশন কন্টামিনেন্টস কতটা ইউজ হবে, বা ভেটেরিনারি ড্রাগ রেসিডিউ কত থাকবে, এই ধরনের পুরো গাইডলাইন্স কিন্তু FSSAI এর পক্ষ থেকে কিন্তু প্লেস করা হয়। বাকি জায়গাগুলো খুব বেশি আমার মনে হয়েছে প্রাসঙ্গিক না, দ্যাটস ওয়াই আই স্কিপ দ্য আর্টিকেল। নেক্সট আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া নিডস এ নিউ কোর্স। প্রথমত এই এডিটোরিয়ালটা বলার আগে আমি বলবো যে ওয়াটারের যে ফ্রেশ ওয়াটার সোর্স ইন আওয়ার কান্ট্রি বা ইন আওয়ার গ্লোব, সেটা কি, আমরা একটা দেখতে পাই গ্রাউন্ড ওয়াটার আছে, এছাড়া আমরা দেখতে পাই কি গ্লেসিয়ার আছে। গ্লেসিয়ার কিভাবে তৈরি হচ্ছে, গ্লেসিয়ার যখন থাকছে গ্লেসিয়ার আস্তে আস্তে মেল্ট করে, সেই মেল্টিং গ্লেসিয়ার কিন্তু রিভার তৈরি করে এবং ফাইনালি রিভার যখন সমুদ্রে মেশে সেটা কিন্তু কি ধরনের রিভার তৈরি হয়, সেটা কিন্তু স্যালাইন ওয়াটার তৈরি হয়। তার মানে রিভার কিন্তু ফ্রেশ ওয়াটার, যেটা কিন্তু মিষ্টি জল, আর সেই নদী যখন আবার সমুদ্রে মেশে সেই জলটা কি তৈরি হয়, স্যালাইন ওয়াটার। তাহলে আমাদের কিন্তু প্রথম যে নদীর সোর্স এবং নদীর এড, এই সোর্স টু সি S2S, এইটার ওপরে এই এডিটোরিয়ালটা লেখা হচ্ছে। সোর্স কি, গ্লেসিয়ার, এন্ড কি, সিটে। এই পুরো এন্টায়ার স্ট্রেচটাকে আমাদের ম্যানেজ করতে হবে ইন ইন্ডিয়া, যেটা কিন্তু আমাদের একটা নতুন ওয়াটার সেফটির দিকে আমাদের নিয়ে যাবে। না, এবার আমরা এডিটোরিয়ালটা পড়ি। 2025 সালের ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম কি ছিল সেটা বলা হয়েছে গ্লেসিয়ার প্রিভেনশন। কত তারিখে সেলিব্রেট করা হয়, মার্চ 22। এছাড়া ফর দ্য ফার্স্ট টাইম 2025 সালকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার। তাহলে কতগুলো আজকে আমরা জিনিস পড়লাম, জুন 7 পড়লাম যেটা হচ্ছে ফুড সেফটি ডে, এছাড়া আমরা মার্চ 22 পড়লাম যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, মার্চ 21 ওয়ার্ল্ড ডে ফর দ্য গ্লেসিয়ার। এটা কিন্তু প্রথমবারের জন্য 2025 সালে অবজার্ভ করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এরপরে যেটা বলা হয়েছে যেটা হচ্ছে, এক মিনিট,
সেটা হচ্ছে আমাদের যে গ্লোবাল অ্যাটেনশন সেটা কোথায় আছে, সেটা কিন্তু মাউন্টেন ওয়াটার, যেরকম অ্যালপাইন গ্লেশিয়ার, এবং সেগুলোকে প্রপার মেনটেনেন্সের জন্য গ্লোবাল অ্যাটেনশন আসছে, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য মাউন্টেন রিজিয়ন এবং ডাউনস্ট্রিম সোসাইটি। শুধুমাত্র যে ডেভেলপমেন্ট মাউন্টেন রিজিয়নে গ্লেশিয়ার গুলোকে সংরক্ষণ করার জন্যই নয়, বরং ডাউনস্ট্রিম সোসাইটিতেও তার কিন্তু একটা ইনফ্লুয়েন্স আসতে হবে। নেক্সট যে জায়গাটা বলা হচ্ছে রাইজিং কোস্টাল অ্যান্ড মেরিন পলিউশন। কোস্টাল এবং মেরিন পলিউশন, coastal hazard, rising sea surface temperature, sea level rise এবং loss of marine biodiversity, এগুলো কিন্তু একটা হায়ার কনসার্ন ডেভেলপ করছে এবং হাইলাইট করছে ওশিয়ান যে পলিউট হচ্ছে সেই জায়গাটার ওপরে। নেক্সট, ওয়াটারে কিন্তু একটা নির্দিষ্ট হাইড্রোলজিক্যাল ব্যালেন্স আছে, আমি যেটা বললাম গ্লেশিয়ার গলে রিভার আবার সিতে মিট করে এবং সি থেকে কিন্তু ওয়াটার আবার ভেপোরাইজ হয়, সেটা বৃষ্টি হয় এবং বৃষ্টি হয়ে আস্তে আস্তে আবার সেখানে কিন্তু আইস ফর্মেশন হয়। তাহলে এই যে এন্টায়ার হাইড্রোলজিক্যাল যে সাইকেল, এটা কিন্তু অপারেট হয় কিভাবে? ইন্ডিপেন্ডেন্টলি, এবং ইট ইজ এ ভেরি ন্যাচারাল ফেনোমেনা। এবং সেই ন্যাচারাল ফেনোমেনা কিন্তু বিকজ অফ মেনি হিউম্যান অ্যাক্টিভিটি এখন ডিস্ট্রাক্ট হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করছি? আমরা ড্যাম বানাচ্ছি, আমরা ডাইভার্সন অফ ওয়াটার করছি, রিভারের জলকে ডাইভার্ট করে আমরা এগ্রিকালচারাল পারপাসে ইউজ করছি, এবং আমরা সারফেস ওয়াটারকে হিউজ পরিমাণে গ্রাউন্ড অ্যাকোয়াফায়ার থেকে তুলে নিচ্ছি, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার লেভেলের যে সোর্স সেগুলো থেকে তুলে নিচ্ছি, এবং সেখান থেকে আমরা কি করছি? সেগুলোকে কিন্তু বিভিন্ন কাজে ইউজ করে ফেলছি, এবং আমরা কি করছি? ওয়াটার পলিউশন করছি ওয়াটার বডিজ গুলোকে। তাহলে এতগুলো জিনিস আমরা যেগুলো করছি, along with that what we are doing, we are actually polluting the marine environment, hampering the coastal area এবং ওপেন ওশিয়ান। তাহলে এগুলো কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটির জন্য আমাদের এন্টায়ার যে ওয়াটারের হাইড্রোলজিক্যাল সার্কেল বা সাইকেল, সেটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। নাও এবার কি বলা হচ্ছে? ইন রেকগনিশন অফ দ্য নিড ফর ইন্টিগ্রেটেড ল্যান্ড, ফ্রেশ ওয়াটার এবং কোস্টাল অ্যান্ড ওশিয়ান রিসোর্স ম্যানেজমেন্ট যদি আমরা দেখি, সেখানে আমাদের যে অ্যাপ্রোচটা লাগতে হবে সেটা কিন্তু ব্যাক ইন 2012 প্রপোজ করা হয় ইন দ্য ম্যানিলা ডিক্লারেশন, সেটাই হচ্ছে সোর্স টু সি অ্যাপ্রোচ, S2S। ঠিক এই অ্যাপ্রোচে বলা হচ্ছে সোর্স টু সি, প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমাদের প্রপারলি টেক কেয়ার করতে হবে। দেখো, দ্য বেসিক প্রিমাইস অফ দ্য S2S অ্যাপ্রোচ সেটা কি? সেটা কিন্তু বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আর্থ ইজ এ ইউনিক সিস্টেম এবং ফ্রেশ এবং মেরিন ওয়াটার সিস্টেম আর দ্য পার্ট অফ এ সিঙ্গেল এন্টিটি। অর্থাৎ দুটো জায়গা, একটা ফ্রেশ ওয়াটার একটা মেরিন ওয়াটার, তারা কিন্তু আর্থের একটা ইন্টিগ্রাল কম্পোনেন্ট, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই S2S অ্যাপ্রোচ নিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে আমাদের প্রথম যে জায়গাটা ওভারকাম করতে হবে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ডিভাইড, যেটা ওয়াটারের মধ্যে প্রেজেন্ট আছে। আইসোলেটেড কনসিডারেশন অফ রিভার অ্যাকোয়াফার্স বা লেক বা লার্জ মেরিটাইম ইকোসিস্টেম বা ওপেন ওশান, কোনোটা আইসোলেটেড না, অল আর দ্য পার্ট অফ দ্য ইন্টিগ্রেটেড সিস্টেম, সেটা আমাদের বুঝতে হবে। এবং সেই জায়গাটা কিন্তু দে আর অল আর কানেক্টেড উইথ দ্য সোশিও ইকোলজিক্যাল সিস্টেম স্কেল, এবং সেখানে কিন্তু পার্টিকুলার সাইন্টিফিক অ্যানালিসিস আমাদের দরকার আছে। নেক্সট, আমাদের ইন্ডিয়া যদি কনটেক্সট দেখি, হোয়াট আর দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য ওয়াটার। এখানে বলা হচ্ছে ইন্ডিয়া কিন্তু সেভারাল চ্যালেঞ্জেস ফেস করছে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। কি ধরনের চ্যালেঞ্জ? আমাদের কান্ট্রিতে কিন্তু স্পেশিয়াল হেটেরোজেনিটি আছে, কোনো কান্ট্রির কোনো পোর্শনে ওয়াটার বেশি আছে, কোনো পোর্শনে ওয়াটার স্কারসিটি আছে। এরপর আনইকুয়াল অ্যাক্সেস আছে, কোনো জায়গার মানুষ সহজে জল পাচ্ছেন, কোনো জায়গার মানুষকে জল আনতে বা জলের কালেকশন করতেই তার মেজরিটি অফ দ্য দিনকে কিন্তু স্পেন্ড করতে হচ্ছে। এছাড়া কি আছে? পলিউশন আছে, ক্লাইমেট চেঞ্জ আছে এবং কনফ্লিক্টস আছে। কি কনফ্লিক্ট? উইথ রেসপেক্ট টু দ্য ওয়াটার। এছাড়া আমাদের হিউজ অ্যামাউন্ট অফ আনট্রিটেড ওয়েস্ট আছে, যেটা কিন্তু সমুদ্রের জলে গিয়ে মিশছে বা নদীর জলে গিয়ে মিশছে। দ্যাট অলসো কজেস হিউজ প্রবলেম। ইন্ডিয়া যদি আমরা ধরে নিই, অ্যাভারেজে 60% কিন্তু এক্সট্রাক্টেবল গ্রাউন্ড ওয়াটার রিসোর্স আছে, মানে প্রায় গ্রাউন্ড ওয়াটারের 60% কিন্তু বিভিন্ন পারপাসে এক্সট্রাক্ট করে নেওয়া হয়। এবং যদি আমরা পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান বেল দেখি, সেখানে কিন্তু 100% গ্রাউন্ড ওয়াটারকে কিন্তু ইউজ করা হচ্ছে, এবং সেটা কিন্তু নেগেটিভলি সামহাও ওয়াটার সাইকেলকে ইম্প্যাক্ট করছে। এছাড়া বলা হচ্ছে 60% ইরিগেটেড যে ফার্মিং, 85% ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত কিন্তু গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা এক্সট্রাক্ট করছি, এবং তার ফলে গ্রাউন্ড ওয়াটারের কোয়ালিটি আস্তে আস্তে ডিক্লাইন করছে, এবং ওয়াটার সিকিউরিটি কিন্তু একটা মেজর প্রবলেম হিসেবে আমাদের পিকচারে আসছে। এছাড়া আমাদের যে
দেখা যাচ্ছে এই যে রিভার বিভিন্ন স্টেটের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট অফ রিভার বিকাম ভেরি ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল, কারণ প্রবলেম হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ইন্টার স্টেট ওয়াটার ডিসপুট। উই হ্যাভ several water disputes like ব্রহ্মপুত্র রিভার নিয়ে প্রবলেম আছে, গোদাবরী রিভার সিস্টেম, কৃষ্ণা, কাবেরী, মহানদী রিভার সিস্টেম নিয়ে প্রবলেম আছে। তার এই যে ইম্পর্টেন্ট রিভার গুলো সেগুলো নিয়ে কিন্তু পলিটিক্যাল জুরিসডিকশন এবং ইন্টারস্টেট কিন্তু কনফ্লিক্ট আছে, যেটা কিন্তু এইখানে ম্যানেজমেন্টকে আরো ডিফিকাল্ট করে দিচ্ছে, ওয়াটার ম্যানেজমেন্টকে। নেক্সট বলা হচ্ছে কি চ্যালেঞ্জেস কি আছে, গ্লোবাল মানে প্রবলেম হচ্ছে গ্লোবাল কিছু গাইডলাইন্স আছে, ঠিক সেই গাইডলাইন্স কার কাছে আসছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলোকে পাস অন করছে স্টেট গভর্নমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্ট কাকে পাস অন করছে, লোকাল লেভেলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে। তার মানে প্রত্যেকটা লেভেলে হায়ারার্কির মধ্যে এখানে কিন্তু একটা কোঅর্ডিনেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। এছাড়া আরো কে আছে, প্রাইভেট এন্টিটি, মানে ইন্ডিভিজুয়াল মানুষ, তার পাশে পুকুর আছে বা ধরো কোনো একটা খাল বিল আছে, তারা কিন্তু সেগুলোকে প্রাইভেট এন্টিটি হিসেবে ইউজ করছে বা সেই জায়গা থেকেও কিন্তু ওয়াটার পলিউশন আছে। তাহলে এতগুলো স্টেক হোল্ডার্স এর মধ্যে যদি কোঅর্ডিনেশন আনতে হয়, দ্যাট ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল প্রবলেম। তাহলে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ হচ্ছে কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ আন্ডার ডিফারেন্ট টায়ার্স, অর্থাৎ একদিকে গ্লোবাল টায়ার, তার নিচে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর স্টেট গভর্নমেন্ট, তার নিচে পঞ্চায়েত, তার নিচে মিউনিসিপ্যালিটি, আবার তার নিচে আছে ইন্ডিভিজুয়াল পার্সন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে এই যে এন্টায়ার এত যে কমপ্লিকেটেড গভর্নেন্স সিস্টেম, সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়াটার পলিসিকে ফ্রেম করতে কিন্তু একটা বাধার সৃষ্টি করছে। নেক্সট এরপরে যেটা বলা হয়েছে যে প্রথম আমাদের ইন্ডিয়াতে 1987-এ ফার্স্ট ন্যাশনাল ওয়াটার পলিসি আনা হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেগুলোকে সাবসিকুয়েন্ট টাইমে বিভিন্ন সময় মডিফাইও করার চেষ্টা করা হয়। 2019 সালে স্পেসিফিক্যালি জল শক্তি মিনিস্ট্রিকে তৈরি করা হয় ইন্ডিপেন্ডেন্টলি, যাতে কিন্তু ওয়াটার পলিসিকে কিন্তু এন্টায়ার কান্ট্রি ওয়াইজ হলিস্টিক্যালি ইমপ্লিমেন্ট করা যায় এবং রিগার্ডিং যে চ্যালেঞ্জেস গুলোকে সেগুলোকেও যেন মানে সেই রেসপেক্টে পলিসি সাজেশন করা যায়। নাও ডেসপাইট এই এত ধরনের ইনিশিয়েটিভ সত্ত্বেও S2S অর্থাৎ সার্ফেস টু সি এই যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু অ্যাটেনশন পায়নি পলিসি প্ল্যানার্সদের এবং হলিস্টিক জায়গা আরো কিছু করার দরকার আছে, কারণ আদারওয়াইজ আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, বি ইট দ্য ডেভেলপমেন্ট গোল নাম্বার 6 or 14, সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়বো এবং ফ্রেশ ওয়াটার এবং মেরিন যে ইকোসিস্টেম সেগুলোকে সাস্টেনেবল ওয়েতে ডেভেলপ করতে পারবো না। এর ফলে বলা হচ্ছে লাস্ট কি বলা হচ্ছে, হোয়াট উই ক্যান ডু অ্যাট দ্য টাইম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু স্টেক হোল্ডার্স দের মধ্যে আমাদের আরো কোঅর্ডিনেশন বাড়াতে হবে। আমাদের উই নিড টু রিডিউস দ্য গ্যাপ বিটুইন সায়েন্স, পলিসি অ্যান্ড এক্সিকিউশন অ্যান্ড ফেসিলিটেট করতে হবে ইনোভেটিভ ইন্টারভেনশনকে। সো দিস ইজ অল রিটেন ইন দ্য এডিটোরিয়াল। লাস্ট আমরা দুটো এডিটোরিয়াল কি ইন শর্টে জাস্ট উইদিন দ্য 5 মিনিটস আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার, আমি একবার বলে দিই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন রেপো রেটকে কমিয়ে দেয়, রেপো রেট ধরো কমালো, রেপো রেট কমালো, তখন কি হবে, রেপো রেট মানে কি, একদিকে আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অন্যদিকে আছে ধরো সাপোজ যে কোনো আমাদের ব্যাংক, আমি এক্সাম্পল ফরেন এক্সাম্পল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ধরে নিলাম। রিজার্ভ ব্যাংক যে রেটে এসবিআই কে লোন দেয়, যে ইন্টারেস্ট রেটে, সেটা কিন্তু হচ্ছে রেপো রেট। তার মানে তুমি ধরে নাও যদি রেপো রেট কমিয়ে দেওয়া হয়, তার মানে এসবিআই কে এখন লোন নিতে কম ইন্টারেস্ট দিতে হবে। সাপোজ 6% থেকে ধরো রেপো রেট 5%-এ কমে গেল, তাহলে 100 টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লোন নিলে ইন রিটার্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আরবিআই কে ইন্টারেস্ট কত টাকা এখন দিতে হচ্ছে, 5 টাকা। আগে কত টাকা দিতে হতো, 6 টাকা। তার মানে লোন নেওয়াটা কি হলো, ব্যাংকের কাছে ফেভারেবল হলো, অর্থাৎ ব্যাংক কিন্তু সহজে লোন পাচ্ছে, মানে ব্যাংকের কাছে টাকা সহজে আসছে। ব্যাংকের কাছে সহজে টাকা আসা মানে ব্যাংক কিন্তু সেই টাকাটাকে মার্কেট মানে আম জনতার কাছে, পিপলের কাছে সেই টাকাটা কিন্তু লো ইন্টারেস্ট রেটে লোন দেবে। তার মানে বাই ডিফল্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি রেপো রেট কমায়, সেটা আদার ব্যাংকস গুলোকে কি করবে, মানিটারি ফেসিলিটেট করবে টু প্রোভাইড সস্তার লোন বা ইজি লোন দেবে, ঠিক ইজি লোন দেবে। তার মানে কি হবে, মার্কেটে টাকা আসবে, মার্কেটে মানি ফ্লো বাড়বে, মানি ফ্লো বাড়বে। এবার দেখো এই এডিটোরিয়ালে এই জিনিসটা দুটো অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে। মার্কেটে যে মুহূর্তে মানি ফ্লো ইনক্রিজ করবে, হোয়াট হ্যাপেন্স নেক্সট, মানি ফ্লো যখন বাড়বে, এক মিনিট,
তখন দুটো ঘটনা ঘটবে। মানি ফ্লো ঘটার সাথে সাথে মার্কেটের কিন্তু গ্রোথ বাড়বে, অর্থাৎ মানুষের কাছে টাকা আছে, সে সেই টাকাটাকে খরচা করবে, গ্রোথ বাড়বে। আর একটা জিনিস বাড়তে পারে, সেটা হচ্ছে ইনফ্লেশনও বেড়ে যেতে পারে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে, জিনিসপত্রের দাম বাড়বে। তাহলে যখন আমরা রেপো রেটকে কমাবো, তার কিন্তু দুটো ইম্প্যাক্ট হতে পারে। ওয়ান ইম্প্যাক্ট ইজ পজিটিভ ইম্প্যাক্ট, কি এটা মার্কেটে বা এন্টায়ার কান্ট্রিতে আমাদের গ্রোথ আনবে। সেকেন্ড কি, সেটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। একটা সার্টেন লিমিটের পর যদি রেপো রেট কমিয়ে দেওয়া হয়, তাহলে মার্কেটে এত টাকা এসে যাবে, সেটা থেকে কিন্তু নেগেটিভলি সেখানে কিন্তু মার্কেটে হিউজ ইনফ্লেশন চলে আসতে পারে। সো এই দুটো জায়গা, তার মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ফার্স্ট একটা ব্যালেন্স মেনটেন করতে হয় টু ডিসাইড দ্য অ্যাকচুয়াল রেপো রেট। তো এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে, এখন আমাদের ইন্ডিয়ান ইকোনমিক যে কনটেক্সট বা যে হেলথ মেনটেন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই এবং গভর্নমেন্ট দুজনেই চাইছে কিন্তু আমরা গ্রোথকে প্রমোট করব, ইকোনমিক গ্রোথকে ফ্যাসিলিটেট করব, কারণ আমাদের ইনফ্লেশন কিন্তু অ্যাজ অফ নাও ইজ আন্ডার কন্ট্রোল। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু যে পথে হাঁটছে, সেই পথেই হেঁটেছে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং আনইউনিভোকাল ভাবে, তা আনইউনিভোকাল মানে কি, একদম খোলাখুলি ভাবে, স্পষ্ট ভাবে, উইদাউট এনি ডাউট অ্যান্ড ডিলেমা, সেই জায়গায় কিন্তু তারা গ্রোথকে প্রমোট করার জন্য 50 বেসিস পয়েন্টে রেপো রেট কালকে কমিয়ে 5.5 রেপো রেটে এনে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইস স্টেবিলিটি হ্যাজ নাও বিন রেলিগেটেড অ্যাজ এ সেকেন্ডারি কনসার্ন, অর্থাৎ ইনফ্লেশন কতটা ঠিকঠাক থাকবে, প্রাইস কতটা ঠিক থাকবে বা স্টেবল জায়গায় থাকবে, সেটাকে কিন্তু এখন সেকেন্ডারি কনসার্ন বা সেকেন্ডারি প্ল্যাটফর্মে রাখা হয়েছে, এবং প্রাইমারি প্ল্যাটফর্মে কিন্তু রাখা হয়েছে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ। বলা হয়েছে দেখো, যখন রেপো রেট কমিয়ে দেওয়া হয় তখন কি হয়, দ্য লেস দ্যাট ব্যাংক হ্যাভ টু কিপ উইথ দে, আচ্ছা এক মিনিট, এখানে আরো একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড মেজর ডিসিশন আরবিআই তরফ থেকে কি নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিওকেও কিন্তু 100 বেসিস পয়েন্টে কমিয়ে দেওয়া হয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিও কি, ইট ইজ এ সার্টেন, এটা একটা সার্টেন পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট, যেটা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী ব্যাংকে নিজের কাছে রাখতে হয়। সেই জায়গায় বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও যখন কম হবে তখন কি হবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী কিন্তু ব্যাংকে কম টাকা নিজের কাছে রাখতে হবে। লাইনটা কি বলা হয়েছে, দ্য লেস দ্যাট ব্যাংক have to keep with themselves as stipulated by the cash reserve ratio, the more they can lend out and now at the lower rate, অর্থাৎ যত কম টাকাকে সংরক্ষণ করার ম্যান্ডেট থাকবে, তত কিন্তু ব্যাংকের কাছে অ্যাভেলেবিলিটি অফ মানি বেশি হবে, এবং সেটাকে কিন্তু লোয়ার ইন্টারেস্ট রেটে সে কিন্তু মানিকে ইনজেক্ট করতে পারবে ইন দ্য মার্কেট। এছাড়া বলা হয়েছে যে মোর রেট কাট, যেটা শর্ট টার্মে আনা হবে, সেটা কিন্তু বলা হচ্ছে যে গ্রোথকে ফ্যাসিলিটেট করবে শর্ট টার্মে, এটাই কিন্তু অবশ্যম্ভাবী। নেক্সট, দ্য টাইমিং অফ দ্য ডিসিশন ইজ সাউন্ড, অর্থাৎ খুব বিচক্ষণতার সাথে এই ডিসিশনটাকে নেওয়া হচ্ছে। কেন, ইনফ্লেশন এখন মার্কেটে লো আছে, এবং ধরা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু জাম্প করে বেড়ে যাবে না, এবং আনাদার কারেন্ট ফ্যাক্টরস কিন্তু এখন রিমেন্স আনচেঞ্জ। এই জায়গায় দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রজেক্ট করেছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা ভালো গ্রোথ আসবে ইন আওয়ার ইন্ডিয়ান ইকোনমি, সেটা হচ্ছে 6.5%, এবং সেটা কিন্তু গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্ট এস্টিমেশন ভাবছে সেইটার সাথে ইন প্যারালাল যাচ্ছে। সো গভর্নমেন্টের কাছে পলিসি হচ্ছে, গভর্নমেন্ট এখন চাইছে যে ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি, ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য অ্যাসেট ক্রিয়েশনের উপর জোর দেওয়া। পার্টিকুলারলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু এই জায়গায় গাইডলাইন্স দেওয়া হয়েছে যে ফিসকাল যে পলিসি, সেখানে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর জোর দিতে হবে, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসিও কিন্তু সেট আপ এমনভাবেই করা হচ্ছে যেখানে কিন্তু কান্ট্রিকে বুস্ট করা হচ্ছে গ্রোথ। এবং লাস্ট লাইনে এটাই বলা হচ্ছে, ইট ইজ গুড টু সি দ্য আরবিআই অ্যান্ড দ্য গভর্নমেন্ট অন দ্য সেম পেজ, একই জায়গায় কিন্তু কাজ করছে। নাও এটা তোমাদের কাছে তাহলে হোপফুলি ক্লিয়ার। নেক্সট আমরা পরের এডিটোরিয়ালটা পড়ে নেবো, সেটা হচ্ছে ইনসুলার প্যারানয়েড, ডোনাল্ড ট্রাম্প ইজ টার্নিং দ্য ইউএস ইনটু এ সেলফ ডাউটিং রিপাবলিক। কালকে আমরা গতকাল যে নিউজটা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু রেস্ট্রিকশন দিয়েছে অন দ্য 12 কান্ট্রিজ, যারা কিন্তু এন্টার করতে পারবে না ইন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কেন, সেই জায়গায় দাঁড়িয়ে রিজন দেওয়া হয়েছে, তারা ন্যাশনাল সিকিউরিটি ইজ দ্য প্রাইম কনসার্ন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 5 মান্থ ওল্ড, মানে 5 মাসের যে এই এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিন্তু লিগাল মাইগ্রেশনকে টিয়ার ডাউন
শাটডাউন করার দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট কিন্তু এগিয়ে চলেছে। 2017 সালেও এই ধরনের একটা ডিসিশন ছিল, কি ধরনের, যে 7 মুসলিম মেজরিটি কান্ট্রিকে কিন্তু যারা কিন্তু যে সমস্ত জায়গায় তাদেরকে কিন্তু ব্যান ইম্পোজ করা হয়েছিল সেই সিটিজেনদের টু এন্টার ইনটু দ্য টেরিটরি অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্যাট ক্রিয়েটেড হিউজ ক্যাওস। তো সেটা কিন্তু হিউজ প্রোটেস্ট আমেরিকান এয়ারপোর্টসে সাধারণ মানুষ করেছিল এবং সেখানে ক্রিটিসিজম হয়েছিল ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্টের ফর দ্য রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে কি? ফিয়ার টু দ্য ফরেনার্স। তো এই জায়গায় পুরো এন্টায়ার ঘটনাটা এভাবেই মুভ করেছে এবং গতকালকে যে অ্যানাউন্সমেন্ট মিস্টার ট্রাম্পের তরফ থেকে সেটা কিন্তু পার্টিকুলারলি ফোকাস করা হয়েছে ওয়েস্ট এশিয়া এবং আফ্রিকান কান্ট্রিগুলোকে, স্পেশালি সিটিজেন যারা আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, এদেরকে কিন্তু কমপ্লিট ব্যান করা হয়েছে এবং বুরুন্ডি, টোগো, তারপরে তুর্কমেনিস্তান, ভেনিজুয়েলা, এদেরকে কিন্তু পার্শিয়াল ব্যান করে দেওয়া হয়েছে টু এন্টার ইনটু দ্য কান্ট্রি অফ আমেরিকা। এরপর আরো একটা জায়গা বলা হয়েছে যে এক মিনিট, হ্যাঁ, ট্রাম্প কিন্তু সিরিয়াসলি মেজার নিচ্ছে টু ক্র্যাক ডাউন দ্য মাইগ্রেশন। তিনি চাইছেন যে ইউএসএ তে কোনো মাইগ্রেশন হবে না এবং ইউএস কিন্তু স্টপ করছে অ্যাসাইলাম সিস্টেম প্রোভাইড করা ইন দ্য সাদার্ন বর্ডার এবং এন্ড করছে টেম্পোরারি যে লিগাল রেসিডেন্সি অফ হাইতিয়ান্স, তার ভেনিজুয়েলান্স, কিউবান্স, অর্থাৎ এই ধরনের যে সমস্ত কান্ট্রিগুলো ভেনিজুয়েলা, কিউবা থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় রিফিউজি হিসেবে যারা মাইগ্রেট করে যায় এবং শরণার্থী হিসেবে আশ্রয় নেয় তাদেরকে কিন্তু কমপ্লিটলি সাপোর্ট প্রোভাইড করা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া আরো একটা জায়গায় প্রবলেম আসছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি যে সমস্ত স্টুডেন্ট সেখানে পড়তে যায় তাদেরও ভিসা কিন্তু রেস্ট্রিক্ট করে দিচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট ভিসার উপরও কিন্তু একটা সিরিয়াস ক্র্যাকডাউন আনা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। নাও এই যে পলিসি যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে টার্গেট করছে সেটা কিন্তু অলরেডি কেওয়াস স্প্রেড করছে, আনসার্টেনটি স্প্রেড করছে অ্যাক্রস দ্য আমেরিকান ইউনিভার্সিটি। আমেরিকান ইউনিভার্সিটিরা বুঝতে পারছেন না কাদেরকে অ্যাডমিশন দিতে হবে, কাদেরকে অ্যাডমিশন দিতে হবে না। লাস্টলি এখানে এই এডিটোরিয়ালের শেষে এটাই সমাপ্ত করা হয়েছে যে they are not national security threats but victims in search of refuge। আমেরিকার কিন্তু একটা হিস্ট্রি আছে যেখানে দেখা গেছে আমেরিকার কাছে বহু মানুষ শরণার্থী হিসাবে গেছে এবং আমেরিকার ডোর কিন্তু সেখানে ওপেন ছিল, বাট মিস্টার ট্রাম্প কিন্তু এখন শাটডাউন করছেন আমেরিকান ডোর টু দেম এবং ইমিগ্রেশনকে কিন্তু ইন জেনারেল বন্ধ রাখা হচ্ছে। সেই জায়গায় বলা হচ্ছে মিস্টার ট্রাম্প ইজ নট মেকিং দ্য ইউএস সেফার বাই ডুইং দ্যাট, রাদার হি ইজ টার্নিং দ্য কান্ট্রি উইথ হিস্টোরিক্যালি ওয়েলকাম ইমিগ্রেশন অ্যান্ড হ্যাজ বেনিফিটেড ফ্রম ইট ইন্টু অ্যান ইনসুলার, প্যারানয়েড অ্যান্ড সেলফ ডাউটিং রিপাবলিক। হয়তো বলা হচ্ছে এই এডিটোরিয়ালে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভাবছে এইভাবে যদি ইমিগ্রেশন বন্ধ হয় ন্যাশনাল সেফটি এবং সিকিউরিটিকে তারা এনহ্যান্স করতে পারবে এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে আরো গ্রেটার ইকোনমি হিসাবে সামনে আনতে পারবে, বাট দিস ইজ নট দ্য রিয়েল সিনারিও অ্যাজ পার দ্য ওপিনিয়ন অফ দ্য এডিটোরিয়ালস। সো এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা। হোপফুলি আমি পুরো জায়গাটাকে ডিসকাশন করতে পেরেছি, কেমন লাগলো অবশ্যই জানিও এবং হোপফুলি তোমরা এই যে সিরিজ থেকে কিছু নতুন শিখতে পারছো, রেগুলার কিছু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছে যে হাউ টু রিড দ্য নিউজ পেপার। তাহলে উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও এবং তোমরা এই পিডিএফ গুলো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।